সবাইকে স্বাগত জানাই। যদি আমার পোষা অঙ্কগুলি ভালো লাগে তাহলে নিশ্চয়ই ফলো করবে, শেয়ার কমেন্ট করবে, ঠিক আছে? দেখো, গতকাল আমরা মডেল নাম্বার 1-এর 3 পর্যন্ত করা হয়েছিল। আজ আমরা মডেল নাম্বার প্রশ্নবিচিত্র মডেল নাম্বার 1-এর 4 নাম্বার থেকে আরম্ভ করব, 4-এর 1 থেকে। প্রথমে দেখো অঙ্ক কী বলা হয়েছে, এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন এত টাকা হয়। ঠিক আছে, তাহলে ব্যক্তির মূল বেতন কত টাকা ছিল? দেখো এই অঙ্কটা কোন চ্যাপ্টারের ওটাকে কনসেপ্ট, 6 নম্বর চ্যাপ্টারের সমল চক্রবৃদ্ধি বৃদ্ধি ও সমহারে বৃদ্ধি ও হ্রাসের অঙ্ক বলে। ঠিক তো? এটাতে কেমন করা আছে দেখো, কি করে বুঝবো কোন সূত্র লাগবে? দেখো এখানে দুটো নিয়ম আছে, সমহারে বৃদ্ধি আর সমহারে হ্রাস। যদি সমহারে বৃদ্ধি হয় তাহলে দেখো সমহারে বৃদ্ধির সূত্র কি বলে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটা হলো বৃদ্ধি, এটা বৃদ্ধির সূত্র, এটা বৃদ্ধি হলো। আর হ্রাস হলে কি হয়, পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 মাথায়। ঠিক আছে, তো দেখো অঙ্কটাকে দেখা যাক। এক ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেয়ে তৃতীয় বছরের শেষে বেতন এত টাকা হয়। কি বলেছে, তাহলে ওই ব্যক্তির মূল বেতন কত ছিল? বলছে 3 বছর পরে, দেখো তৃতীয় বছরের শেষে, তার মানে 3 বছর পরে ব্যক্তির বেতন এত টাকা হয়। তাহলে বলছে মূল বেতন মানে 3 বছর আগেও কত টাকা বেতন পাতো ওইটা বার করতে বলা হচ্ছে। 3 বছর আগে বেতন কি দেওয়া আছে? না, এটা 3 বছর পরে দেওয়া আছে। 3 বছর আগেরটা তোমাকে বার করতে বলা হচ্ছে। তাহলে 3 বছর আগে আমরা জানি না, তাহলে মূল বেতন ছিল, মূল বেতন ধরে নিয়ে আছে, ধরি মূল বেতন x টাকা ছিল। ঠিক আছে, প্রতি বছর বৃদ্ধির হার কত বটে? 10। তাহলে প্রতি বছর বৃদ্ধির হার কত বটে আমাদের? 10%। ঠিক আছে, দেখো তৃতীয় বছরের শেষে মানে সময়টা 3 বছর, সময় কত বছর? 3 বছর। ঠিক আছে, তো 3 বছর পরে ব্যক্তির মূল বেতন এত হয়। আমরা কি করব, এইখান থেকে 3 বছর পরে কত বেতন হয় ওইটা বাইর করব আর এইটার সাথে শর্তানুসারে করব। ঠিক তো? দেখো তাহলে 3 বছর পরে ব্যক্তির বেতন হয় কত? দেখো আমরা সূত্র দেখো, এখানে বৃদ্ধি ঘটেছে, বৃদ্ধি, তাহলে এটা লাগাবো না এটা বল, এইটা নিশ্চয়ই লাগাবো আমরা, এইটা কারণ বৃদ্ধি ঘটেছে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 মাথায় n। পি কি বলতে বেতনটা x টাকা, 1 আর মানে বৃদ্ধির হার 10 বাই 100 মাথায় ক বছর? 3 বছর, তাহলে এটা 3। তাহলে কি হবে, এটা করা যাবে, দেখো একটা শূন্য ক্যান্সেল, তাহলে আছে 1 প্লাস 1 বাই 10 হোল টু দি পাওয়ার x ইন্টু, এটা যদি ভগ্নাংশে যোগ করা হয় তাহলে কত হবে? এটা 11/10 তার মাথায় কি হবে, x ইন্টু 11/10 ইন্টু 11/10, এত টাকা হয়ে গেল আমাদের কি 3 বছর পরে ব্যক্তির বেতন। ঠিক আছে, 3 বছর পরে ব্যক্তির বেতন হয়ে গেল আমাদের এই টাকাটা। ঠিক তো? এরপরে দেখো আমরা কি দেওয়া আছে, 3 বছর পরে ব্যক্তির বেতন বাইর করলি, আর এখানে কি দেওয়া আছে, 3 বছর পরে ব্যক্তির বেতন। তাহলে এই বেতন আর এই বেতন কি হবে? সমান হবে। তাহলে শর্তানুসারে করা যাবে এখানে যে x ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 সমান 26620। ঠিক তো? দেখো x এর মান চাই, বাকিগুলাকে সবকে ওই পার লেখো। কোনো ভগ্নাংশ যদি সমানের ওই পার যায় তাহলে ভগ্নাংশ কি হয়? পাল্টে যায়। ঠিক তো? তাহলে 26620 ইন্টু 10/11 10/11 ঠিক তো? দেখো কাটাকাটি করো 11 দিয়ে, কিন্তু কাটাই 11 দুগুণে 22, কত তো? 11 দুগুণে 22, এখানে মারছে কত? 4 4 4 11 44, 2 একটা 0। তবে আবার 11 দিয়ে কাটো, 11 দিয়ে 11 দুগুণে 22, 11 দুগুণে 22 0, 11 দুগুণে 22, তাহলে কত হলো? 20 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে কত হয়ে যাবে? 20 0 0 0 0। তাহলে কি হয়ে যাবে, এখানে নিচটাতে একটা ভাষা লিখে দিবে
যে কি 3 বছর আগে বা 3 বছর আগে ব্যক্তির মূল বেতন কত ছিল, 20,000 টাকা। বাস, একদম সিম্পল অঙ্ক। দেখো এরপরে কোশ্চেন নাম্বার 4-2 কি বলেছি, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সরল সুদের হার কত হলে কি দেখা যাচ্ছে এইখানে পয়েন্ট করো, পয়েন্ট, সরল সুদের হার কত হলে কোনো টাকা বলতে কত টাকা জানা নাই, কত টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ আসলের তো অংশ হবে, ভালো করে দেখো, সুদ আসলের একটা অংশ, ঠিক আছে। দেখো কি করতে হবে তাহলে আমাদের, এই শর্তটা ভালো করে বুঝো, সুদ আসলের একটা অংশ হবে, তার মানে কি, যে সুদ সমান হবে কার সাথে, সুদ প্লাস আসল এর কত অংশের সাথে, 5 অংশের সাথে। দেখো শর্তটা ভালো করে, যে সুদ সমান হবে সুদ আসলের এত অংশের সাথে, ঠিক তো। তো প্রথম আগে সুদ বার করবো, সুদ বার করে সুদ আসল বার করবো, তাহলে অঙ্ক আছে যে ঠিক ওই শর্তে। তাহলে দেখা যাক কি বলেছে, দেখো ভালো করে, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, সরল সুদের হার কত মানে দেওয়া নাই সরল সুদের হার, তাহলে প্রথম ধরে লিখি যে ধরি সরল সুদের হার R%, ঠিক আছে। এবার দেখ কোনো টাকা কত টাকার ওটা দেওয়া নাই, তাহলে কি করি, এটাও ধরে নিচ্ছি, তাহলে আসল ব্র্যাকেটে পি টাকা, কি বলা হয়েছে 10 বছরের সুদ, তাহলে সময়টা দেওয়া আছে তোমাদের 10 বছর, কত বছর, এরপর কি বললি আমি, সুদ আসলের এত অংশ, তাকে সুদটা বার করি তবে তো সুদ আসল পাবে, তাহলে সুদ PTR/100, পি এর মান পি, আর এর মান আর, পি এর মান 10/100, 0 ক্যান্সেল, তাহলে PR/100 এত টাকা কি পাওয়া গেল, সুদ, এরপর কি বার করবো, সুদ আসল, তাহলে সুদ প্লাস আসল, তাহলে কি হবে, সুদ আমাদের এইটা আর আসল হয়ে গেল তোমার এইটা, তাহলে এইটা কি হয়ে গেল, ঠিক তো। এখানে কি কমন যাবে, পি কমন, তাহলে R/10 + 1, এখানে ভগ্নাংশের যদি যোগ করা হয় তাহলে R + 10/10 এত টাকা সুদ আসল, ঠিক তো। এরপরে দেখো অঙ্কটা লজিক কি বলেছে, সুদ আসলের এত অংশের সাথে সমান, ঠিক তো। দেখো তাহলে শর্তটা কি বলছে, সুদ আসলের এত অংশ সমান, তাহলে শর্ত অনুসারে করা যাবে তো, সুদ বলতে কত টাকা, এত টাকা, PR/100, সুদ আসল বলতে এই টাকাটা, P × R + 10/10 × 2/, ঠিক তো। দেখো কত সহজ, 10 ক্যান্সেল, P ক্যান্সেল, R = R + 10/1 × 2/5, ঠিক তো। কোনাকুনি যদি গুণ করি দেখো 5টা এখানে আসবে 5R, এটার সাথে এটা এরকম 2R + 20, 2R কে একবার নিয়ে আনো, -2R = 20, বিয়োগ করলে 3R = 0, সরি 0 না 20/3, তাহলে এটা আসবে কত, 6 পূর্ণ 2/3%, 6 পূর্ণ 2/3%, তো 3 × 18, 18 × 2 20 নাম্বার 4-3 কি বলা হয়েছে, 7x² - 66x + 27 = 0, সমীকরণ বীজদ্বয়ের যোগফল ও বীজদ্বয়ের গুণফল এর অনুপাত কত, ঠিক তো। আগে জানতে হবে যে কোনো একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফল কি হয়, ঠিক তো। এখন কি হবে, বীজদ্বয়ের যোগফল সমান হয় -B/A, ঠিক আছে, আর বীজদ্বয়ের গুণফল সমান হয় C/A, ঠিক আছে, ঠিক তো। এটা বোঝা গেল তো। দেখো এই সমীকরণটাকে, যে সমীকরণটা আমাদের দেওয়া আছে, প্রথমে দ্বিঘাত সমীকরণের যে আকার ওর সাথে তুলনা করবো, ঠিক আছে, ওইখান থেকে A B C এর মান বের করবো, ঠিক তো। তো দেখো -66x + 27 = 0, সমীকরণকে ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর সাথে সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। ঠিক আছে, যদি তুলনা করা হয় দেখো এখানে ই আছে এ, কিন্তু এখানে আছে কত 7, তাহলে এ ইকুয়াল টু 7। এখানে বি আছে এক্স এর আগে, এখানে -66, তাহলে -66। ঠিক তো? ঠিক। হ্যালো, এবার সি কত আছে 27। এবারে দেখো আমরা কি বার করতে বলেছে, বীজদ্বয়ের যোগফল ও বীজদ্বয়ের গুণ। তো প্রথম বীজদ্বয়ের যোগফলটা বার করছি, তাহলে বীজ দ্বয়ের যোগফল সমান কি পাওয়া গেল, আমরা কি জানি মাইনাস বি বাই এ, মাইনাস -66 বাই এ, এর মান ভ্যালু কত 7, তাহলে 66/7। ঠিক তো? ঠিক আছে, এটা বীজদ্বয়ের গুণফল সমান কি সি বাই এ। সি এর মান কত, সি এর মান 27, এর মান হলো 7। ঠিক আছে, এবার কি বলেছে, বীজদ্বয়ের যোগফল ও বীজদ্বয়ের গুণফলের অনুপাত, বীজদ্বয়ের যোগফল ও বীজদ্বয়ের গুণফলের অনুপাত। তো যদি অনুপাত করি, আমার এখানে ভাষাটা লিখছি না কারণ আমার ভাষাটা আঁকাবে না, তাও লেখা আছে দেখো, যোগফল অনুপাত গুণফল। ঠিক আছে, যদি করা হয় তাহলে কি হবে 66/7 অনুপাত 27/7, অনুপাতে নিচে নিচে ক্যান্সেল হয়ে গেল, তাহলে 66। এখানে দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটে কত হবে 22, এটা 9। ঠিক আছে, তোমাদের এইটা হলো অ্যান্সার। হলো, কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে দিন। চল এরপর কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখো, x সমান √5 + 1/2 হলে দেখাও যে x² - x - 1 = 0। ঠিক তো? এই অঙ্কটা দেখো, প্রথম কি করব দেখো, এখানে x² আছে, তো আমি কোনো বুদ্ধি এখানে স্কোয়ার আনার চেষ্টা করছি, x এর মধ্যে স্কোয়ার, তাহলে কখন আসবে যদি উভয় পক্ষ বর্গ করা হয়? ঠিক তো না? তাহলে প্রথমত অঙ্কটা লিখে দিচ্ছি, x সমান √5 + 1/2। দেখো উভয় পক্ষ যদি বর্গ করা হয় তাহলে কি x², এদিকে হবে √5 + 1/2 তার হোল স্কোয়ার বাই 2, সরি 2 হোল ডিভাইডেড বাই 2, হোল ডিভাইডেড বাই 2, হোল ডিভাইডেড বাই 2। ঠিক তো? দেখো এখানে x² থাকে গেল, এদিকে যে সূত্র লাগা a² + 2ab + b² বাই 2 এর স্কয়ার কত 4, 5 + 2√5 + 1/4 x² = থেকে এখানে কি হবে, কি কমন যাবে আমাদের, কমন কি যাবে, কমন কি এখন যাবে, যাবে না, এখানে যোগ করো 5 আর 1 6 + 2√5/4, এইবারে কমন যাবে, এখানে কমন লাও 2 প্লাস 3√5/4, 2 দিয়ে ক্যান্সেল, তাহলে x² = কত পাওয়া গেল 3 + √5/4। ঠিক তো? এটা পাওয়া গেল। দেখো এরপর সোজা অঙ্কটা করতে গেলে আমাকে এটা সমান 0 দেখাতে বলা হয়েছিল। দেখো x² - x = 1, x² এর মান পাওয়া গেল কত 3 + √5/2। ঠিক তো? x এর মান কত জানি √5 + 1/2, ঠিক -1। দেখো পুরাটা যদি আমরা লসাগু করি তাহলে হবে কি, শুধু 2 হবে, 3 + √5 -√5, দেখো মাইনাস প্লাসে -1 কিন্তু -2, এখানে -2 হলো, এখানে দেখো 1 নাই, 2 দিয়ে 1 দিয়ে ভাগ করে 2 এখানে গুণ, দেখো এর পরে এটা ক্যান্সেল, 3 - 3/2 0, অ্যান্সার আমাদের প্রুভড। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, দুটি সমান্তরাল যা প্রতিটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, তাহলে যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? দেখো কি বলছে, একটা বৃত্ত দুটি যা সমান্তরাল যা, দেখো প্রতিটির দৈর্ঘ্য কত দেওয়া আছে 16। ঠিক আছে, এটা যদি কেন্দ্র হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে 10, বা এটা 10, তাহলে বার করতে বলা হয়েছে কি এই জাটার থেকে এই জায়ের দূরত্ব, এই অংশটার মান হচ্ছে। ঠিক আছে, আমরা কি জানি সমান দৈর্ঘ্যের যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমান দৈর্ঘ্যের যা, দেখো এটাও 16 এটাও 16, তাহলে সমান দৈর্ঘ্যের যা,
সমান দৈর্ঘ্যের যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তার মানে কি, যদি মনে করো এটা 5 হয় তাহলে এটাও কত হবে? 5 হবে। এখান থেকে এটা যদি 5 হয়, এখান থেকে এটা 5 হয়, তাহলে এখান থেকে এটাও 5 হবে। ঠিক তো? তাহলে কেন্দ্র তো তাদের সমান্তরাল যা দুটির মধ্যে দূরত্ব কত? 10 হবে। ঠিক আছে, দেখো অঙ্কটা যদি করা যায়, এখানে নাম দেওয়া আছে ও এ বি সি ডি ই এফ। ঠিক আছে, দেখো এ বি আর সিডি সমান দৈর্ঘ্যের যা, তাহলে দুটির দৈর্ঘ্য কত? 16 সেমি। ও এ আর ওডি একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে 10 সেমি। ঠিক তো? আমরা কি জানি, কেন্দ্রগামী কোনো সরলরেখা যাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক তো কি না, সমদ্বিখণ্ডিত করে, তার মানে বলা যাবে যে এইখান থেকে এটা 8, এইখান থেকে এটা 8, এইখান থেকে এটা 8, ঠিক না? তাহলে ইডি ইকুয়াল টু 8 সেমি। আর এই যে সমদ্বিখণ্ডিত করে কেমন ভাবে? সমকোণে, তাহলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত অতিভুজ। তাহলে দেখো এখানে করা যাবে যে অতিভুজ স্কয়ার কোন ত্রিভুজটার ক্ষেত্রে, এখানে একটু লিখে নেবে যে ত্রিভুজ ও ই ডি এর ক্ষেত্রে কি করা যাবে? ওডি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সরি এটা লম্ব স্কয়ার, এটা ভূমি স্কয়ার, তাহলে ইডি স্কয়ার প্লাস ওই স্কয়ার। তাহলে দেখো ওডির মান আমরা জানি 10 স্কয়ার, ইডির মান আমি কি বলি, পুরা ইডির মান দেখো এখানে কত পাচ্ছি? 8, তাহলে 8 এর স্কয়ার, ওই স্কয়ার, 10 এর স্কয়ার 100, 8 এর 64, ওই স্কয়ার, এই 64 কে এই পার নিয়ে আনো, তাহলে 100 মাইনাস 64 মানে ওই স্কয়ার। ঠিক তো? তাহলে কত আসবে এখানে? 36 ওই স্কয়ার, স্কয়ার এদিকে আলে রুট 36 ওই স্কয়ার, তাহলে আমাদের কত হবে রুটের, তাহলে 6 আসি যাবে ওই স্কয়ার। ঠিক আছে, তাহলে ওই বলতে এইখান থেকে এইখান পর্যন্ত পাওয়া গেল। আমি কি বললি একটু আগেটাই, কেন্দ্র থেকে সমান দৈর্ঘ্যের যা সমদূরবর্তী। তাহলে বলো তো ই এফ এর দূরত্ব কত হবে? দেখো এইখান পর্যন্ত ওইটা দ্বিগুণ হবে, তাহলে ও ই এর দ্বিগুণ, তাহলে ওই কত পাওয়া গেল? 6 × 2, তাহলে 12 সেমি। তাহলে কি পাওয়া গেল? এই যা দুটির মধ্যে দূরত্ব কত? 12 সেমি। বাস।